শুভেচ্ছা। অনেক জল্পনা কল্পনার পর আগামী ২০ তারিখে যে রাষ্ট্রপতি নির্বাচন হবে, সেই নির্বাচনের ২ জন প্রার্থী আজকে চূড়ান্ত হলো। একজন বিএনপি মনোনয়নের প্রার্থী হয়েছেন মির্জা ফখরুল ইসলাম এবং অন্যজন কর্নেল অলি আহমদ। তিনি মনোনীত হয়েছেন জামাত ইসলামীর নেতৃত্বাধীন যে ১১ দল আছে, সেই ১১ দলের মনোনীত প্রার্থী হিসেবে তিনি নির্বাচনে অংশগ্রহণ করছেন। অবশ্যই এটা বলার অপেক্ষা রাখে না যে এই নির্বাচনটা শুধুমাত্রই আনুষ্ঠানিকতা এবং নির্বাচন করার জন্যই করা। কারণ সংসদের সংখ্যাগরিষ্ঠতা আছে বিএনপির এবং বিএনপির বিপুল সংখ্যাগরিষ্ঠতা আছে। তারা নেচে খেলেই ফখরুল ইসলাম আলমগীর সাহেব রাষ্ট্রপতি হচ্ছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই নির্বাচনের একটা রাজনৈতিক ব্যাখ্যা হতে পারে যে এই নির্বাচনে জয় পরাজয়ের বিষয়টি। হ্যাঁ, যে কেউ সাদামাটা চোখে বলতেই পারে যে জয় পরাজয়ের বিষয়টা কি, এটা তো জয় নির্ধারিত। এখন শুধুমাত্র আনুষ্ঠানিকতা যেহেতু আছে, মির্জা ফখরুল ইসলাম তো রাষ্ট্রপতি হচ্ছেনই। কিন্তু না, তার একটা পরে একটা রাজনৈতিক বিশ্লেষণ ব্যাখ্যা আছে। আমি মনে করি এই নির্বাচনে জয়ী হয়েছে জামাত, পরাজিত হয়েছে প্রার্থী অলি আহমদ, আর রাষ্ট্রপতি হবেন মির্জা ফখরুল ইসলাম। একটু ব্যাখ্যার প্রয়োজন আছে। জামাত ইসলামী তার ৭১ থেকে যেই প্রতিশোধ স্পৃহা লালন করে আসছে, সেই প্রতিশোধেরই একটা অংশ হতে পারে একজন মুক্তিযোদ্ধাকে তার দলে ফেরানো এবং তাকে নিশ্চিত পরাজয়ের দিকে ঠেলে দেওয়া। আর অন্যদিকে কর্নেল অলির পরাজয়টা হচ্ছে, তিনি একজন বীর মুক্তিযোদ্ধা এবং খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, জেনারেল জিয়ার সঙ্গী ছিলেন এবং 2IC ছিলেন, সাব সেক্টর কমান্ডার ছিলেন, এমন একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি পরাজিত হলেন। জামাত যারা স্বাধীনতা বিরোধী ছিল তাদের প্রার্থী হিসাবে, এবং এটা জেনে শুনিয়ে সেটা করেছেন। জানি না কোন কারণে তিনি সেটা করেছেন। মানুষের তো একটা উদ্দেশ্য থাকে, সেই উদ্দেশ্য তার থাকতে পারে যেটা অজানা। এই যে জয় পরাজয়ের একটা বিষয়, তার বাইরেও কিন্তু একটা জিনিস আছে। রাষ্ট্রপতি পদটা তো আসলে একেবারেই সম্মানীয়, রাষ্ট্রের প্রধান তিনি। হ্যাঁ, রাষ্ট্রের প্রধান, যদিও তার ক্ষমতা নিয়ে অনেকে বলেন যে তিনি তো রাবার স্ট্যাম্প। হ্যাঁ, রাষ্ট্রপতির রাবার স্ট্যাম্প এই পর্যন্ত বলা হতো, কিন্তু এই পর্যন্ত কিছু কিছু রাষ্ট্রপতির ঘটনা আছে যেগুলি মনে হয় না যে তিনি শুধুমাত্র একটা রাজনৈতিক সরকারের রাবার স্ট্যাম্প হিসেবে দায়িত্ব পালন করেন। আমরা তো এই হিসাবে বলতে পারি, যে আপনার আব্দুর রহমান বিশ্বাস তো নির্বাচিত রাষ্ট্রপতি ছিলেন। আব্দুর রহমান বিশ্বাস যেই অবস্থার মধ্যে পড়েছিলেন, যে তৎকালীন সেনাপ্রধান জেনারেল নাসিম তো কু করার মতো একটা অবস্থান তৈরি করে ফেলেছিলেন। ওই রাষ্ট্রপতি যদি শক্ত পদক্ষেপ না নিতেন, তাইলে হয়তো ইতিহাস অন্যদিকে ঘুরে যেত। আবার 2024 সনে বাংলাদেশে যে একটা সাংবিধানিক সংকট তৈরি হয়েছিল, মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি যেই ভূমিকা নিয়েছিলেন, এবং ভূমিকা নেওয়ার কারণেই আজকে একটা ধারাবাহিকতা তৈরি হয়েছে, একটা নির্বাচন সরকার গঠন হয়েছে। আর বিচারপতি শাহাবুদ্দিনকে নিয়েও কিন্তু বিতর্ক। এর মধ্যে যে এই রাষ্ট্রপতি এবং যেই দল নির্বাচন করে তাদের মধ্যে যে দূরত্ব তৈরি হয় না, তাও না। আমরা তো দেখেছি বিচারপতি শাহাবুদ্দিন সাহেবের সঙ্গে আওয়ামী লীগের যে দূরত্বটা তৈরি হচ্ছিল, সেখানে ছিল কি একটা বিলের একটা বিতর্কিত বিল ছিল, সেখানে ওনার একটু দ্বিমত ছিল, সেই কারণে একটা দূরত্ব তৈরি হয়ে যায়। যেই শাহাবুদ্দিন সাহেবকে অরাজনৈতিক ব্যক্তি হওয়ার পরও যাকে আওয়ামী লীগ বলা চলে হাতে পায়ে ধরে রাষ্ট্রপতি নির্বাচন করেছিল, সেই শাহাবুদ্দিনের সাথে দূরত্বটা কিন্তু পরবর্তী সময়ে ব্যাপক আকারে আলোচিত। আবার আপনার জিয়াউর রহমানের কবর জিয়ারত না করা এবং তাকে স্বাধীনতার ঘোষক না বলার কারণে বদরুদ্দোজা চৌধুরীর সাথে বিএনপির যে একটা দূরত্ব তৈরি হয়েছিল, শেষ পর্যন্ত তো কয়েক মাসের মাথায় তাকে পদত্যাগ করতে হয়েছে। এমন একটা পর্যায়ে তৈরি হয়েছিল যে অভিশংসন আনা হবে সংসদে, তো সঙ্গত কারণে তাকে বিদায় নিতে হয়েছে।
এই টানাপোড়েনগুলি কিন্তু তারপরও থেকে যায়, যতই রাবার স্ট্যাম্প বলা হোক না কেন। এখন এই রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার যে ভারসাম্য, সেই ভারসাম্যটা আনার জন্য চেষ্টা করা হচ্ছে। কিন্তু এই রাষ্ট্রপতি কিন্তু রাবার স্ট্যাম্প একমাত্র রাবার স্ট্যাম্প হন না। যদিও আমরা এই বিগত সময়ে সবসময় আমরা দেখে এসেছি যে রাষ্ট্রপতির ব্যক্তিগত বিশ্বাসের বিরুদ্ধে রাজনৈতিক দল ক্ষমতায়, সেই বিরুদ্ধের পক্ষেই তাকে কথা বলতে হয়। এটা আমরা দেখেছি। আব্দুর রহমান বিশ্বাসকে দেখেছি। একবারে সর্বশেষ শাহাবুদ্দিন সাহেব, যে ইমিডিয়েট পাস্ট রাষ্ট্রপতি, তাকেও আমরা দেখেছি যে তিনি বিএনপির সরকার গঠন হওয়ার পর যখন সংসদে ভাষণ দেন, সম্পূর্ণ ওনার যে বিশ্বাস, এই বিশ্বাসের বিরুদ্ধেই তো তাকে বলতে হয়েছে। এটা সংবিধান এবং আমাদের রাজনৈতিক কালচার দুটোর কারণেই হয়ে থাকে। তবে এই ২০ তারিখে এই নির্বাচনটা যে হবে, সেই নির্বাচন তো জানা কথা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রের দায়িত্ব নিচ্ছেন এবং তিনি অনেকের কাছে গ্রহণযোগ্য, বেশিরভাগ মানুষের কাছে গ্রহণযোগ্য এবং স্বাধীনতা আন্দোলন, বিশেষ করে ৬৯ গণ আন্দোলনে তার যে ভূমিকা ছিল, সেইগুলি তো অপরিহার্য। পরবর্তী সময়ে ওই ৯০ গণ আন্দোলনে তার ভূমিকা ছিল এবং গত ১৭ বছর পর্যন্ত তো তিনি রাজপথেই ছিলেন। তবে একটা বিষয় কি আমার মনে হয়, উনি তো এই যে ৬০-এর দশকে তো উনি ছাত্র ইউনিয়ন করতেন। ছাত্র ইউনিয়ন করাকালে যে ওই সময়ের যে ইতিহাস খ্যাত ১১ দফা, সেই ১১ দফা প্রণয়নকালেও কিন্তু তিনি একজন ছিলেন। কারণ তখন তিনি সম্ভবত এস এম হলের ছাত্র ইউনিয়ন শাখার প্রেসিডেন্ট ছিলেন। তো এই তার একটা ভূমিকা ছিল। কিন্তু আমি বুঝলাম না কোন কারণে এই বিষয়টা কিন্তু বিএনপির লোকজনও খুব একটা উল্লেখ করে না। তারও এই জীবন আলেখ্য বা তার রাজনীতি নিয়ে যখন আলোচনা খুব একটা আসে না। এটা আমি বুঝলাম না কেন? তো যাই হোক, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব পরবর্তী রাষ্ট্রপতি হচ্ছেন। তার মাধ্যমে বাংলাদেশ একটা কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করুক। অন্তত দেশে একটা স্থিতিশীলতা আসুক, এই প্রত্যাশা করি।